সুফিয়ান কিছুক্ষণ চুপচাপ থেকে নিস্তেজ ভঙ্গিতে নিরুত্তর গলায় বলল, এসব নিয়ে তুমি ভেবো না। স্বপ্নের অর্থ হয় না। ফারদিনার দৃষ্টি নিচু করে তাকিয়ে আছে। সুফিয়ান সিগারেট ফেলে দিল নদীর জলে। ঘাড় ঘুরিয়ে তাকালো ফারদিনার দিকে। আজ মিষ্টি রঙের শাড়ি পরেছে ফারদিনা। শাড়িতে ফারদিনার শরীরের আবেদনময়ী তন্মী, শরীরের একটি বাঁক স্পষ্ট, যা সুফিয়ানকে আকৃষ্ট করল। কোমর পর্যন্ত লম্বা খোলা চুলে আজ যেন অফিমের নেশা ধরানোর ঘ্রাণ। তাকে আজ অপরূপ সুন্দর দেখাচ্ছে, কিন্তু মুখ গম্ভীর হয়ে থাকায় বোধ হয় সম্পূর্ণ সৌন্দর্যটা ফুটে উঠছে না। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, হঠাৎ তোমার মন খারাপ হলো কেন? কিছুই বলছো না। তুমি চুপ থাকলে আমার যেন সব এলোমেলো মনে হয়। ফারদিনা এবারও চুপচাপ। সুফিয়ানের ভালো লাগছে না ফারদিনার নীরবতা। দোষটা তার। সে যদি খারাপ স্বপ্নের কথা না বলতো, তবে তার মন বিষিয়ে উঠত না। মনে মনে নিজেকে দোষারোপ করলো। নিয়ম অনুযায়ী কেউ দোষ করলে, অন্যের মনে আঘাত দিলে, তাকেই শুধরে নিতে হয়। সে আঘাত করেছে ফারদিনার মনে, এখন মন ভালো করার দায়িত্ব তার। সুফিয়ান গলা পরিষ্কার করে বলল, তুমি কথা না বললে নদীতে চাপ দেব। গভীরতায় ডুবে মরে যাব। তোমার কষ্ট হবে না? ফারদিনা কোনো প্রতিক্রিয়া করছে না। ভুলভাল উপায় মনে হচ্ছে। এই উপায় মন ভালো না, বরং খারাপ হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটা জলে ডুবে মরে যাবে, এটা কেমন উপায়? এটা কোনো মাধ্যমের মধ্যে পড়ে না মন ভালো করার। সুফিয়ান নিজেই নখ খুঁড়তে শুরু করলো। তারপর ভেবে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার আমার বিয়ের পর শীঘ্রই একটা বাচ্চা নেব। মেয়ে বাচ্চা। মেয়ে হলে মেয়েই হবে, দেখো, লাল টুকটুকে মেয়ে। তোমার মতো সুন্দরী, তোমার মতো নাক, তোমার মতো চুল, তোমার মতো জেদ, তোমার মতো তেজ, তোমার মতো হবে। সব তোমার মতো হবে। আমার আরো একটা ফারদিনা হবে। তবে ওর নাম রাখা যায় কি বলো তো? সুফিয়ান ডং করে চিন্তা করলো। বলল, হুম, ওর নাম দিব সমুচা। দেখো, সমুচা উচ্চারণ করার সময় মুখটা উ হয়ে যায়। সুফিয়ান ব্যঙ্গিয়ে দেখালো। ফারদিনা সুফিয়ানের কথা শুনে হেসে উঠল। হাসির বন্যা বইল যেন। ফারদিনার হাসি দেখে সুফিয়ানও নিঃশব্দে হাসলো। মুগ্ধতার সাথে তার হাসি দেখে বলল, এভাবে হাসো না সুন্দরী। তোমার হাসি দেখলে যেন পরাণ জ্বলিয়া যায়। ফারদিনা হাসি নিয়ন্ত্রণ করে বলল, সত্যিই জ্বলছে তো? তোমার জন্য অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আগুনের উত্তাপে, আর সেই উত্তাপ নেভাতে তোমার একরাশ হাসিই যথেষ্ট। তুমি সত্যিই আমাকে ভালোবাসো? প্রমাণ লাগবে? ঝুঁকে বলল, প্রমাণ দাও। যাও নদীতে ঝাঁপ দাও। দুষ্টুমির কণ্ঠে বলল ফারদিনা। সুফিয়ান এক ভ্রু কুঁচকে বলল, নদীতে ঝাঁপ দিলে আমি মরব না, সাঁতার কেটে উঠে যাব। আমি তো তোমার মায়াজালে আটকেছি। সেখান থেকে আর চাইলেও বেরোতে পারবো না। যদি ভালোবাসার প্রমাণ দিতে হয়, তোমাকে সাথে নিয়ে দেব। প্রমাণ সার্থক, আমরাও সফল। এই জন্মে তাহলে আমাদের পূর্ণতা মিলবে না। পুনর্জন্ম আর হবে না। ভালোবাসা প্রমাণ হয় না বুদ্ধ মেয়ে। প্রমাণ সেই চায় যে ভালোবাসে না। সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করে নিতে হয়। তোমার আর আমার ভালোবাসা পূর্ণতা পাবে তো? যদি উপরওয়ালা চান, নিশ্চয়ই হবে, বলেই মৃদু হাসল। তুমি আদিব ভাইয়ের সাথে কথা বলবে? আব্বার সাথে? আমাদের বিষয়ে? সুফিয়ান চোখ সরিয়ে বলল, সময় হোক, আমি তাদের সাথে কথা বলবো। সত্যিই বলবে তো? উৎফুল্ল হলো ফারদিনা। মিথ্যে যদি প্রেমের সেতু বন্ধনে জায়গা পায়, তবে সেই প্রেম সফল হয় না, বুঝেছ? হুঁ, নিস্তেজের সাথে বলল ফারদিনা। সুফিয়ান বলল, এক অক্ষরে জবাব দিচ্ছ যে? কথা বলার ইচ্ছে নেই? আছে। এইবার দুই অক্ষরে জবাব দিলে। আমার সাথে একাধিক শব্দে কথা বলবে। যা যা অকাজের তাও বলবে। তোমার মুখের প্রতিটি কথাই শুনতে ভালো লাগে। মানুষ গান শুনতে পছন্দ করে। কানে যদি গানের সুর বেশি আসে, সেই ধ্যান দিয়ে শোনে। আমি তোমার প্রতিটি কথার শব্দেই সুর পাই, যা মুখ যা আমাকে মুগ্ধ করে। আমি কি সত্যিই তোমার হয়ে গেছি? গালে হাত দিয়ে নম্র কণ্ঠে জিজ্ঞেস করলো ফারদিনা। সুফিয়ান ফারদিনার মুখের দিকে তাকিয়ে কণ্ঠ গভীরে নিয়ে বলল, তুমি আমার শিরায় উপশিরায় গেঁথে গেছ। মস্তিষ্কের নিউরনের বাজে তুমি। মানুষ তাই জীবন থেকে সরাতে পারে, যার সাথে দেহের সম্পর্ক থাকে। আত্মার সাথে সম্পর্কিত সম্পর্ক কখনো ছিন্ন হয় না। আর যদি মরে যাই? এরূপ প্রশ্ন করতে ফারদিনার ভালো লাগে। ভালোবাসার মানুষটির চোখে নিজেকে হারানোর ভয় দেখতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে। সে উপভোগ করে সেই আনন্দ। সুফিয়ান হয়তো এখন তাকে বকাবকি করবে, রাগে উঠে যাবে। এরপর সে আবার রাগ ভাঙাবে। সুফিয়ান উত্তেজিত হলো না, শান্ত হয়ে বসে রইল। শান্ত চোখে চেয়ে বলল,
তাহলে আমিই আমার জন্য কবর খুঁড়ব। সেই কবরে তোমাকে নিয়ে চিরতরের জন্য একটা গম দেব। বলেই পিছনে হাত রেখে বর দিয়ে ঝুঁকল। ঠোঁটের কোণে অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি আনলো। নীরবতায় কেটে যায় অনেক সময়। নদীর জল শান্ত। কিছু মাঝিরা নৌকা বাইছে। মেলায় অনেক মেয়েরা নৌকায় উঠেছে। মাঝিরা তাদের নিয়ে নদীর মাঝে চলে গেছে। হাসি আর আনন্দে কাটছে আজকের দিন। সুফিয়ান বলল, সময় গড়াচ্ছে। কিছু খেয়ে নাও, যাও। ঝিলমিলকে ডাকি। তুমি সাথে থাকলে খিদে পায় না। সুফিয়ান কিছুটা দমকের সুরে বলল, নাটক বন্ধ করো। চোখ মুখ শুকিয়ে গেছে। তুমি মেলার দিকে চলে যাও। তুমি আসবে না? তোমার সঙ্গে যাব না, পরে যাব। যদি চলে যাও? যাব না, নদীর তীরে ভালো লাগছে। কিছুক্ষণ বসে থাকি, এরপর আসব। সুফিয়ানের মুখে উদ্বিগ্নতা। ফারদিনা সুফিয়ানের অভিব্যক্তি দেখে কিছু বলল না। তাকে রাগানোর জন্য এবং মেলায় নেওয়ার জন্য বলল, তুমি না আসলে আমি আজমাতের সাথে কথা বলবো। ঘুরবো। সুফিয়ানের চোখ অগ্নিময় ভাব নিয়ে তাকালো ফারদিনার দিকে। বলল, ওই বেটাকে আমি সত্যি সত্যি জলে ডুবিয়ে মারবো। তুমি কি সেটা চাও? আমি কথা বলবো। ওর দোষ কোথায়? তোমাকেও ডুবাবো। তুমি যা পারবে না তা বলো না। সুফিয়ানের রাগ হলো। আজমাতের জন্য প্রসঙ্গ পাল্টে যাচ্ছে। রাগ দেখাতে চাচ্ছে না, কিন্তু না চাইতেও মুখের রং পাল্টে গেল। নিজেকে কয়েক সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করে বলল, ভালোবাসা বিষের চেয়েও বিষাক্ত। এই বিষ যে একবার পান করে, সে এমন কিছু নেই যে যা পারে না। তার মানে তুমি আমাকে মেরে ফেলবে? সুফিয়ান এবার পুরোপুরি রেগে গেল। বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফারদিনাও দৌড়ালো। সুফিয়ানের চোখ চওড়া করে বলল, অপ্রীতিকর ভাবনা কেন তোমার? ভাবনাটাকে বদলে শুভ কিছু ভাবো। তোমাকে মারবো কেন? তোমার জন্য দরকার হলে অন্য কাউকে মারবো। এটা ভাবতে পারো। তা রেখে সবসময় উল্টোটা ভাবো। তুমি রেগে যাচ্ছ। আমি মেলার দিকে যাচ্ছি। রাগ কমলে এসো। ফারদিনা ঝিলমিলকে নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মেলার দিকে চলে যায়। ফারদিনা যেতে যেতে পিছন ঘুরে দেখলো কয়েকবার। সুফিয়ান দেখছে না তার দিকে। নদীর দিকে তাকিয়ে আছে। কিছু দূর গিয়ে আবার পেছন ঘুরলো, অনেক আশা নিয়ে। এবার সুফিয়ানের সাথে চোখে চোখ পড়লো। ফারদিনা একরাশ হাসি দিয়ে চলে যায়। সুফিয়ান ফারদিনার যাওয়ার পানে দেখছে। যতক্ষণ না ফারদিনার ছায়া চোখের আড়াল হলো, ততক্ষণ অব্দি চেয়ে থাকলো। রাঙ্গা ঘাস খাচ্ছে। সুফিয়ান ওর কাছে এসে গায়ে হাত বুলিয়ে বলল, বুঝেছিস রাঙ্গা, মেয়ে মানুষকে বোঝানো কঠিন বিষয়। আর আমারটাকে বোঝানো আরো বড় কঠিন কাজ। যা বারণ করব, ঘুরিয়ে ফিরিয়ে সেটাই করবে। ও জানে কোন কথায় আমি রাগ করব, কোন কথাটায় ওকে দুটো কথা শোনাবো। আর ও আমার বকাঝকা শোনার জন্যই আমাকে রাগায়। আমার রাগে আনন্দিত হয়। কিন্তু ও জানে না, ওকে হারিয়ে ফেলার কথা শুনলে আমার ভেতরটা কেঁপে ওঠে। রাঙ্গা আওয়াজ তুলল লম্বা সুরে। ও যেন বলছে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সে বুঝে না। দিন ফুরিয়ে সন্ধ্যার প্রহরে মেলা অন্য মুখ নিচ্ছে। চারপাশে মশাল, লন্ডন আর আলোয় উচ্ছ্বাসিত হয়ে উঠেছে নতুনভাবে। বাজা পিঠার গন্ধে চারপাশ মোমো করছে। নগরদোলা থেকে গড়জাতীয় শব্দ আসছে। তার সাথে লণ্ঠন জ্বালিয়ে দম্পতিরা নদীর ঢেউ উপভোগ করছে। রশিদ তালুকদার বেশ গম্ভীর মুখে বসে আছেন। গম্ভীর্য এর ব্যাখ্যা তিনিও জানেন না। আজকাল হঠাৎ হঠাৎ যেন তার মন ওঠানামা করছে। এতক্ষণ বেশ আনন্দে ছিল। গ্রামের অনেক মানুষ এসে বীর জমিয়েছে, প্রশংসা করছে। কেউ কেউ অভিযোগও করেছে। অভিযোগ নিয়ে তার মাথা ব্যথা নেই। প্রশংসা যতদিন থাকবে, অভিযোগও থাকবে। অন্যের ভালোর জন্য যত করা হবে, দিন শেষে কোনো না কোনো কারণে তাদের জন্যই ঠকে যেতে হবে। একটাই এটাই বিচিত্রময় দুনিয়ার একটি অংশ। মানুষের চাহিদা যে বেশি, যত পায় ততই চায়। দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ কারা? যদি প্রশ্ন করা হয়, উত্তরে কি মিলবে? দুনিয়াতে সুখী সেই যার চাহিদা কম। সে অল্পতেই খুশি হয়। রশিদের কাছে এগোয় কুদ্দুস। এতক্ষণ পিঠা খাচ্ছিল। পিঠার ক্ষুদ্র একটি অংশ দাঁতে ঢুকে পড়েছে। আঙ্গুলের সাহায্যে এনে পুনরায় খেয়ে ফেলল। রশিদ বলল, অসহ্য। আজকাল তোর বাপসাপ রাক্ষসের মতো হয়ে গেছে। আপনি কি চান আমি না খেয়ে থাকি? আমি অসুস্থ হলে আপনার সেবা কে করবে? ওই দাসীরা। তুই ভালো করেই জানিস, আমার শরীরে কোনো নারীর স্পর্শ কোনোদিন লাগেনি। আর লাগাতেও চাই না। কুদ্দুস মাথা নিচু করে বলল, তাহলে আপনার 4 ছেলে আর মেয়ে আপনার নয়? রশিদ এবার ওর দিকে কটমট করে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আমি দুধ কলা দিয়ে গাদা পুষেছি। ওটা সাপ হবে, গাদা না। কুদ্দুস বলল, মেরে তোর চামড়া তুলে ফেলবো। রশিদ আশেপাশে তাকালো। আদিব ওরা এবং অনুচারী সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত।
কুদ্দুস বলল, উত্তর পেলাম না। তারা আপনার সন্তান কিনা? আমার আগেও সন্দেহ হতো। আপনার মতো আপনার ৩ ছেলে হয় নাই। আদিব ভাই একটু শান্ত। আর ফারদিনা? কথা শেষ করতেই রশিদ বলল, ওরা আমারই সন্তান। আমার স্ত্রী ব্যতীত অন্য নারীর ছোঁয়া লাগেনি। আর লাগাবোও না। এটাই বলতে চেয়েছি। বুঝেছিস? বুঝেছি। আমার ৪ ছেলে মেয়ে আমার সন্তান। কার সন্তান? আপনিই তো বললেন আপনার। রশিদ ছুরি মাটিতে ঠুকতে ঠুকতে বলল, আজকাল তুই অনেক কথা শিখেছিস। মুখে মুখেও কথা বলছিস। এত সাহস কোথা থেকে এলো? দেখে নিব। কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সাথে থাকতে থাকতে আমারও সাহস বেড়ে গেছে। রশিদ চুপচাপ। ওর সাথে কথা বললে মেজাজ বিগড়ে যাবে। মেলার মধ্যে মাথা গরম করা যাবে না। গলায় কাশি দিল। আশেপাশে অনেক মেয়েরা ঘোরাফেরা করছে। কণ্ঠ শীতল করে বলল, আশেপাশে কত মেয়েরা ঘুরছে। দেখ কাউকে পছন্দ হয় কিনা। হায় হায়, মাত্রই তো বললেন আপনার শরীরে অন্য মেয়ের ছোঁয়া লাগতে দিবেন না। এখন মেয়ে দেখতে বলছেন? এই বয়সে বিয়ে করলে আপনার ছেলেরা ছি ছি করবে। এখন তাদের বিয়ে করার বয়স। আমি আমার কথা বলিনি, কালুর ঘরে কালু, তোর কথা বলেছি। কুদ্দুস হাঁ করে বলল, তওবা তওবা, আমি একজনকে ভালোবাসি, তারই চাই। অন্য কারোর দিকে চোখ তুলেও চাই না। রশিদ মুখ বিঙ্গিয়ে বলল, আহ আমার প্রেমিক পুরুষ রে, এখনই আমার চোখের সামনে থেকে সরে যা। কুদ্দুস তার সামনে থেকে সরিয়ে গিয়ে পিছনে দাঁড়িয়ে বলল, আপনার পিছনে দাঁড়িয়েছে। আপনার আপনার আমার দিকে চাইতে হবে না, সামনের দিকে তাকিয়ে বলেন। রশিদ হেরে যাচ্ছে। আজ অব্দি সে কারোর সাথে হেরে যায়নি কথায়, আজ হেরে যাচ্ছে। কুদ্দুস ধীরে ধীরে চালাক হয়ে যাচ্ছে। সে আর তাল মেলালো না। প্রসঙ্গ পাল্টে নিল। বলল, ফারদিনা কোথায়? আজমাত সাহেবের সাথে গল্প করে। ওর দিকে নজর রাখতে বলিস অনুচারীদের। আমার একমাত্র মেয়ে। আমিও আমার আব্বার একমাত্র ছেলে। আব্বা বেঁচে নেই, আমি আছি। তো তা জেনে আমি কি করব? বড্ড কথা বলিস। বিরক্ত হয়ে যাচ্ছি। যা, চায়ের ব্যবস্থা কর। সন্ধ্যাবেলা চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। নিয়ে আয়। কুদ্দুস দ্রুত চলে যায়। আজমাত নুরবেক নদীর তীরে দাঁড়িয়ে এটা ওটা লিখছে। মাথায় বোলার হ্যাট। দিনের বেলা হ্যাট পরে না, এখন সন্ধ্যা, সন্ধ্যার পরে কেউ হ্যাট পরে না। ফারদিনা জিলমিল তার পাশেই দাঁড়ানো। জিলমিল আজমাতকে বলল, আপনার মাথায় ওইটা কি পইরা আছেন? আজমাত চোখ এক পলকে উপরে নিয়ে তাকিয়ে হেডটা খুলে হাতে নিল। হেসে বলল, এটা বোলার হেড। দিনে মোটামুটি রোদ ছিল। তীব্র না হলেও রোদ শীতেও আমার সহ্য হয় না। তাই হেড পরেছি। আপনি অনেক দলা। এত দলা মানুষ আবার ভালো লাগে না। আপনারে সবাই কি কয় জানেন? দলা বিলাই। ফারদিনা আজমাতের আড়ালে চাপা স্বরে হাসলো। আজমাত ঝিলমিলের কথা এড়িয়ে গেল। বলল, ফারদিনা, আজ সুফিয়ানকে দেখিনি, সে কেন আসলো না? এসেছিল। বিকেল পর্যন্ত তার সাথে ছিলাম। বলেছে পরে আসবে। এখনো দেখছি না। মেলা তো শেষ হতে চলল। ঝিলমিল বলল, সারাদিন সুফিয়ান সুফিয়ান করিস না তো। আর শুনতে ভালো লাগে না। তুই কাউকে ভালোবেসেছিস? তুই এসব বুঝবি না। আমি এসব চেতনায় নাই। খাই দাই ঘুরি ফিরি। এই জন্যই তোর নাম মুচমুচি আর টুংটাং। আজমাত ফারদিনার কথা শুনে হেসে ফেলল। তার হাসির সময় দীর্ঘ হয়। আশেপাশের কিছু লোক তাকিয়ে তাকে দেখছে। বিদেশের মানুষ দেখা যায় না সচরাচর। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এই বেটা হয়তো বাংলা কইতে পারে না। আজমাত ফারদিনাকে বলল, তুমি অনেক মজার মানুষ। আপনিও ভালো মানুষ। আমার এত প্রশংসা করো না। দেখবে বরফের মতো গলে গিয়েছি। মেয়ে মানুষ এমনিতেই আগুনের মতো। ওদের সংস্পর্শে গেলেই ছেলেরা দুর্বল হয়ে যায়। ঝিলমিল বলল, সবাই পড়ে না। আপনার শরীর দুর্বল তাই অল্পতেই পইরা যান। বেশি বেশি বাদাম খাইয়েন, দেখবেন আর পড়বেন না। ফারদিনাই আবারও হাসলো। তার হাসির শব্দ হাওয়াতে উড়ে গিয়ে রায়ানের কানে পৌঁছালো। রায়ান তার আলোচনা রেখে ঘুরে একবার ফারদিনার দিকে দেখলো। আজমাত ফারদিনা ঝিলমিল একসাথে দাঁড়ানো। আজমাত বলল, তোমার হাসিও সুন্দর। এভাবে কারোর সামনে হেসো না। তখন তার কাঁধে কেউ হাত রাখে। হঠাৎ কেউ হাত রাখার খানিকটা বিচলিত হলো। চেয়ে দেখলো সুফিয়ান। সুফিয়ানকে দেখে ফারদিনা নিশ্চুপ হয়ে গেল। আজমাতের সাথে কথা বলা সুফিয়ানের পছন্দ না। কিন্তু সে বলেছে। ইচ্ছে করেই আজমাতের সাথে কথা বলেছিল। সুফিয়ান আজমাতকে লক্ষ্য করে বলল, ফারদিনার হাসি সুন্দর, কিন্তু ও তোমার মায়ের মতো। নারী মানেই মায়ের জাত। আজমাত ভুরু উঠিয়ে বলল, এ কি বলছো? তার বয়স কত কম। আমার মায়ের সাথে তার তুলনা আমার মায়ের সাথে তার কোনো মিল নেই। মিল আমি করিয়ে দিচ্ছি। এই দেখো, চোখ, নাক, হাত, চুল যা আছে সব তোমার মায়েরও আছে। মনে করে দেখো, মস্তিষ্কে একটু চাপ দাও।
ঝিলমিল ফারদিনার কানে কানে ফিসফিস করে বলল, বেটার হিংসা হচ্ছে। ভালোবাসার আরেকটা নাম হিংসা। আজমাত ফারদিনার দিকে একবার, সুফিয়ানের দিকে একবার চেয়ে বলল, মা। আশ্চর্য ডাক। এই ডাকে কখনোই একজন সুন্দরী নারীকে ডাকা যায় না। সুফিয়ান সবসময় যৌক্তিক কথা বললেও আজ ভুল বলছে। আজমাতের মোটেও ভালো লাগছে না। সুফিয়ান হাত গসতে গসতে বলল, আচ্ছা, আরেকটু সহজ করে দিচ্ছি। মা ডাকটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না? খালা চাচি এগুলো ডাকা যায়, কি বলো? আজমাত মাথা ওড়ালো, আচ্ছা। ঝিলমিল বিলবিল ঝিলমিল বিড়বিড় করে বলল, বেচারা বাঙালির কথায় পেঁচ বুঝতেছে না। মেলার চারদিকে জমজট। সবাই আনন্দিত, যে যার মতো আনন্দ করছে। কিন্তু আনন্দ নেই আদিবের মনে। আজও সেই নূরজাহানের অপেক্ষায় ছিল। কোথাও তার দেখা মেলেনি। কৃষ্ণপুরের অনেক লোকের সাথে দেখা হয়েছে। নূরজাহানের কথা সাহস করে জিজ্ঞেস করতে পারেনি। সে কেমন আছে, কোথায় আছে, স্বামী সংসার নিয়ে ভালো আছে তো? হয়তো এখন সন্তানের জননী হয়ে গেছে। আদিব ভাবছে। সাথে ঘন দীর্ঘশ্বাসের দেখা। আকাশটা ভারী। কারণে না অকারণে বোঝা যাচ্ছে না। ঠিক তেমনি তার মনটাও ভারী। নূরজাহান আসেনি বলে। দেখা গেল দেখা হলে আর কি হতো, দু চোখ ভরে একবার দেখতো। তার মুখ থেকে শুনতে চাইতো, তুমি সুখে আছো? যতটা সুখে আমি রাখতে চেয়েছিলাম তার থেকে হয়তো বেশিই আছো। ব্যাস, এটুকু এতটুকু বলার জন্য অপেক্ষা। সন্ধ্যার আকাশের নিচে ধূসর ছায়া, বাতাসে হালকা শীতলতা। আদিব একদল জ্বর হাওয়া লোকের ফাঁক দিয়ে তাকালো। তাদের ঠিক ওপাশটায় কাউকে দেখা যাচ্ছে, এক অচেনা সুদর্শনা নারী। কালো রঙা শাড়ির ওপরে হীরক পাথর বসানো। পাথরগুলো মশাল লণ্ঠনের আলোয় চিকচিক করছে। আদিব ধীরে ধীরে সেদিকে এগুলো। অচেনা নারী রানীর বেশে দাঁড়িয়ে রশিদ তালুকদারের সাথে কথা বলছে। তার পিছনে অনুচারীগণ। আদিব এগিয়ে গেল। অচেনা নারী আর কেউ নয়, নূরজাহান। বহু বছর পর অবশেষে সে তাকে দেখতে পেল। আদিব ঘুরে ঘুরে নূরজাহানকে দেখছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে দৃষ্টি মেলল। নূরজাহান আদিবের দিকে দেখল না। রশিদ তালুকদার হেসে হেসে কথা বলছে, ভালো-মন্দ জিজ্ঞেস করছে। কিন্তু তাদের দেখা সাক্ষাৎ বেশিক্ষণ স্থায়ী হলো না। কুদ্দুস এসে হাজির হয়। চোখে মুখে হতাশার ছায়া নিয়ে রশিদের কানে ফিসফিসিয়ে বলল, ওইদিকে চলুন, কথা আছে। রশিদ নূরজাহানের থেকে কিছুক্ষণের জন্য বিদায় নেয়। কুদ্দুসের সাথে নীরবে স্থান ত্যাগ করে। নূরজাহান। আদিবের কণ্ঠে মাত্র কিছু শব্দ, কিন্তু বুকের ভেতর দুকবুক করছে। নূরজাহান কিছুক্ষণের জন্য স্থির থাকে। তারপর হালকা হাসি ফুটে তার মুখে। আদিব, তুমি? তারা দুজন কিছুক্ষণ চুপচাপ থাকে। বাতাসে শুধু দূরের নদীর ঢেউয়ের কলকল শব্দ। আদিবের চোখে অতীতের ছবি ভেসে ওঠে, যে মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না। স্মৃতির পাতায় গেল না। আর ভেবে কিছুই হবে না। তার সামনে থাকা মানুষটা এখন অন্য কারো। বহু বছর হয়ে গেছে। আমি ভাবিনি কখনো তোমাকে আবার দেখব। আদিবের কণ্ঠে মিশ্র অনুভূতি, আশা, ব্যাখ্যা, আশা, ব্যথা আর শান্তি। ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর দেখা না হওয়া ভালো, এতে যন্ত্রণা বাড়ে। কেমন আছো? আদিব বিমর্ষ কণ্ঠে বলল, এতক্ষণ পরে? এটা তো আমার প্রশ্নের উত্তর নয়। সন্ধ্যা হয়ে গেছে। আমাদের নদী পথে যেতে হবে। আবার কখনো ভাগ্যে থাকলে গল্প করব। এড়িয়ে যাচ্ছ? নূরজাহান চুপচাপ। আদিবের দিকে স্পষ্ট চোখে দেখছে না। কিছুক্ষণ মাটির দিকে দেখছে, কিছুক্ষণ আশেপাশে। আদিব নূরজাহানের আড়ালে চোখের জল মুছল। চোখ দুটো নিমিষেই লাল হয়ে গেল। আড়ালে মুছলেও নূরজাহান দেখে ফেলল। কিন্তু বিষয়টি উপেক্ষা করে বলল, আমি যতক্ষণ তোমার সামনে থাকবো তোমার কষ্ট আরো বাড়বে। আদিব বেজা চোখেই চোখ মেলে তাকালো। তার সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে সে কত স্বপ্ন দেখেছে। তার সাথে সারাটা জীবন পার করবে, সুখে দুঃখে পাশে থাকবে, একে অপরের হাসি কান্নার সঙ্গী হবে। আজ নূরজাহান ঘর বেঁধেছে ঠিকই, কিন্তু অন্য কারোর সাথে। আদিব ভাবতে পারছে না। আমি চলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। নূরজাহান বলল, নতুন করে যাওয়ার কি আছে? জীবন থেকে তো অনেক আগেই চলে গেছো। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? সেসব বলতে চাচ্ছি না। আজ দীর্ঘ সময় পার হয়ে গেছে। অতীতের স্মৃতি আর মনে করতে চাই না। তোমার স্বামী কেমন আছে? তাকে দেখতে পাচ্ছি না যে। নূরজাহানের উজ্জ্বল মুখটা হঠাৎ করে শীতল হয়ে গেল। নিঃশ্বাসে বাড়ি কিছু আবাস। আদিব বুঝতে পারছে না। অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, বলো না, সে কেমন আছে? নিশ্চয়ই খুব সুখে আছে। সন্তানের জননী হয়েছ। আর একদিন কথা হবে, আব্বা রাগ করবেন।
এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কি লুকাচ্ছ? তোমার স্বামীর কথা বলতেই তোমার আচরণ বদলালো কেন? বলো সবকিছু ঠিক আছে তো? নূরজাহান ভাঙা কণ্ঠে বলল, একটা যুদ্ধে সে মারা গেছে। মারা গেছে? কিভাবে? আশ্চর্য মুখে জিজ্ঞেস করলো রশিদ। কুদ্দুস বলল, হুম, কিছুক্ষণ আগে জয়নবের বাড়ি থেকে একজন লোক আসছিল। সে বলেছে জুমকুকে কেউ মেরে বাড়ির সামনে ফেলে গেছে।